প্রথম যে ঘটনাটি আমরা এখন শেয়ার করব, তো এই ঘটনাটি মিকাইল ভাই সংগ্রহ করেছেন ওনার অফিসের ড্রাইভার আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে। তো এই ঘটনাটি সংগ্রহ করতে ওনার বেশ বেগ পেতে হয়েছে, কারণ হান্নান ভাই ওনাদের পত্রিকা অফিসে ড্রাইভিং করেছিল মাত্র 1 মাস, তারপর আবার সে চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। পরবর্তীতে এই আব্দুল হান্নান ভাইয়ের ফোন নাম্বার অফিস থেকে সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে ঘটনাটি বিস্তারিত জানতে পেরেছেন। প্রথম দিকে একটু শুনেছিলেন, ওটা থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে আবার বিস্তারিতভাবে ঘটনাটি উনি সংগ্রহ করেন। অফিসে থাকাকালীন ঘটনাটির অর্ধেক শুনতে পেয়েছিলেন উনি। ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 35 বছর আগে। তখন এই আব্দুল হান্নান ভাই বালক বয়সের। আব্দুল হান্নান ভাইয়ের বাবা একজন কবিরাজ ছিলেন, কুমিল্লা জেলার নাম করা একজন কবিরাজ ওই সময়ের প্রেক্ষাপটে, আর ওনার নাম ছিল আব্দুল হামিদ আলী মিয়াজি। এই আব্দুল হামিদ আলী চাচা কবিরাজি করার সুবাদে তার অনুগত বেশ কিছু জিনের সাথে এমনিতেই সখ্যতা হয়ে যায়। এই আব্দুল হামিদ আলী চাচার কবিরাজের পাশাপাশি, মানে কবিরাজি উনি যেটা করতেন কবিরাজ হিসেবে কাজ করার পাশাপাশি উনি মাছ ধরার একটা ভালোই মোটামুটি নেশা তার ভিতরে ছিল, নেশাটা পেয়েই বসেছিল বলতে হবে। আব্দুল হামিদ আলী মিয়াজি চাচার বড় ভাই আর উনি এই দুজনে রাতে মাছ ধরতে গেলে একই সঙ্গে মাছ ধরতে যেতেন মাঝে মধ্যে, আর তাদের যত ভাই বোনেরা ছিল সবার সাথে খুব ভালো রকমের সুসম্পর্ক ছিল, বিশেষ করে ভাইদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল। এই আব্দুল হান্নান ভাইয়ের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তখনকার সময় আব্দুল হান্নান ভাইরা বেশ ধন সম্পত্তির মালিক ছিলেন, মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলা চলে আর কি বর্তমান প্রেক্ষাপটে। তো ওই সময়ের প্রেক্ষাপটে মোটামুটি ভালোই ধন সম্পত্তির মালিক ওনারা ছিলেন। তো তাদের বাড়িটা ছিল টিন শেডের, আর টিন শেড হলেও ঘরের চতুর্দিকে পাটখড়ি বেড়া ছিল। তাদের বাড়ির মাঝখানে বড় একটি তাল গাছ অবস্থান করছিল, আর বাড়ির পেছনে একটা বাগান ছিল, এই বাগানে আবার 2টা তাল গাছ ছিল। তাদের বাড়ির ডান পাশে ছিল ছন দিয়ে তৈরি একটি গোয়াল ঘর, সেখানে গরু ছাগল এগুলো রাখা হতো। গোলা ভরা ধান ছিল, যেটা একটা গেরস্থ পরিবারে আমরা আবহমান কাল থেকেই শুনে আসি যেটা থাকে আর কি, গোয়াল ভরা গরু গোলা ভরা ধান এরকমটাই ছিল আর কি তাদের এটা। তো এরকম কিন্তু আমরা পূর্বে শুনতাম, এখনো রয়েছে, তবে আগে সেই জৌলুসটা যে গ্রামীণ আবহ সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছে। এখন নিত্য নতুন অনেক ধরনের জিনিস চলে এসেছে। ধান এখন আর ওইভাবে মানুষ সংগ্রহ করে না, সংগ্রহ করার সাথে সাথে সেটা চাতালে পাঠিয়ে দেওয়া হয়। আগে তো এরকম ছিল না, আগে সেদ্ধ করতে হতো চাল। তো এখন অনেক কিছু তো পরিবর্তন হয়েছে। তো যাই হোক, তাদের ফসলের জমি ছিল বেশ অনেকটাই, কিছু কিছু জমিতে আবার বন জঙ্গল সৃষ্টি হয়ে বাগান তৈরি হয়েছে। এই বাগানে আবার বেশ অনেকগুলো গাছই ছিল। এই আব্দুল হান্নান ভাইদের বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ পাশে নিজেদের একটি ছোট খাল অবস্থান করছে। খালের পাশে ছিল বড় একটা বিল। এই খালেই মূলত আব্দুল হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি এবং তার বড় ভাই মাছ ধরতে যেতেন। পূর্ব পাশে ছিল আবার তাদের 5 বিঘা ধানের জমি। তো ধানের এই ফসলি জমিতে ওনারা চাষবাস করতেন। এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা এমন একজন কবিরাজ ছিলেন, তিনি নিজে থেকে বান মেরে নাকি মানুষ মেরে ফেলতে পারতেন। একটা সময় হান্নান ভাইয়ের আপন এক ফুপাকে বাধ্য হয়ে উনি বান মেরে হত্যা করেছিলেন এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব। তখন 1979 সাল হবে আনুমানিক। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা মাদ্রাসাতে পড়াশোনা করতেন কুমিল্লা জেলার কোন একটা জায়গায়। মূলত এই মাদ্রাসাতে লেখাপড়া চলাকালীন কবিরাজি বই পড়ে কবিরাজি বিদ্যা অর্জন করেছিলেন এই মিয়াজি চাচা। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা বিয়ে শাদী করেন নাই। উনি তখন বেশ ধার্মিক এবং প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের সালাতও ওনার মিস যেত না। এমনকি যদি খাওয়ার সময় ভাত পড়ে যেত, সেই ভাত উনি ধুয়ে খেতেন, খাবার অপচয় করতেন না। এমন একজন ব্যক্তি ছিলেন উনি ওই সময়। তখনকার সময় এই আব্দুল হান্নান ভাইয়ের একমাত্র ফুপুর বিয়ে হয়েছিল তাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে এক ব্যক্তির সাথে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর যেখানে বিয়ে হয়েছিল
তারা ছিলেন অনেক ধন সম্পদের মালিক। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা ছিল বেশ বদ মেজাজি একজন ব্যক্তি। অর্থ সম্পদ বেশি থাকলে মানুষের মধ্যে একটা অহংকার বোধ কিন্তু অনেকের মধ্যেই চলে আসে, সবার না, অনেকের মধ্যে চলে আসে আর কি। তো ওনার মধ্যে এমনটাই ছিল। একদিন হান্নান ভাইয়ের ফুপা আলু ক্ষেত থেকে কাজ করে এসে হান্নান ভাইয়ের ফুপুকে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখনই দ্রুত গরম গরম ভাত রেঁধে খাবার দে আমাকে তাড়াতাড়ি, আমি গোসল করে আসছি। এই বলে উনি গোসলে চলে গিয়েছেন। গ্রামের মহিলারা তো সবসময় কাজের উপরেই থাকেন, রান্না করতে একটু দেরি হতেই পারে, যেহেতু বিভিন্ন ধরনের কাজ থাকে একটা গৃহস্থ বাড়িতে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা এসে দেখে গরম গরম ভাত রান্না হয়েছে, আর ভাত থেকে ভাপ উঠছে, একটু ধোঁয়া উঠছে। আবার হান্নান ভাইয়ের ফুপুর একটি চুল উনি ভাতের মধ্যে পেয়েছেন। এটা দেখা মাত্রই পাশে ছিল একটি ধারালো বটি, এই বটিটির সাথে সাথে একটা কোপ দিয়ে আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। শুধু ভাতের মধ্যে একটা চুল পেয়েছে, এই জন্য বটি দিয়ে এক কোপে মাথা আলাদা করে ফেল। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? ফুপুর নিথর দেহ একদিকে পড়ে আছে, অন্যদিকে মাথাটা পড়ে আছে, গলগল করে রক্ত পড়ছে। হান্নান ভাইয়ের ফুপুর দেহটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে, দাপাদাপি করছে। এটা কি কেউ সহ্য করতে পারতো? এটা যদি কেউ দেখে, কি তার অপরাধ? ভাতের মধ্যে চুল পাওয়া গেছে, এটাই তার অপরাধ। এলাকায় ছড়িয়ে যায় যে আব্দুল হামিদ আলী মিয়াজির বোনকে তার দুলাভাই হত্যা করেছে সামান্য কারণে। তখন হান্নান ভাইয়ের দাদা দাদি খবরটা তখনও পান নাই। এক পর্যায়ে হান্নান ভাইয়ের বাবার মাদ্রাসায় এই খবরটি ওই গ্রামেরই একজন লোকের মাধ্যমে পৌঁছায়। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি রেগে বলেছিল, একটি কথাই, আমি লাশ দেখতে যাব আমার বোনের, ঠিক আছে, তবে একটা না, ওই বাড়িতে দুইটা লাশ আমি দেখতে যাব। এতটা রেগে ছিলেন উনি, রেগে ক্ষিপ্ত হয়ে এটাই বলেছিলেন যে খুনের বদলে খুন। ও যেটা করছে এইটা কোন ধরনের ভুল কাজ না, ওর অহংকার, ওর ক্রোধ এই কাজটি করিয়েছে, এটাই ওর শেষ। তখন গ্রামের লোক বলেছিল, তুই তো হুজুর, তুই কেমনি কি করবি, তারা তো অনেক বড় লোক, প্রভাবশালী। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি বলেছিলেন, সেটা সময় হলে সবাই দেখতেও বুঝতে পারবে। আব্দুল হান্নান ভাইয়ের বাবা তখন এই মৃত্যুর খবর শোনা মাত্র সাথে সাথে 1 কিলো দূরত্ব হবে এমন একটা দূরত্বে বাজার ছিল, সেখানে চলে যায়। বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসেন। তার ভিতর ছিল মোমবাতি, একটি সুতা, একটা সুপারি, একটি পান ও নতুন গামছা। এগুলো নিয়ে আসেন মাদ্রাসায়। এই মুহূর্তে আবার হান্নান ভাইয়ের বাড়িতে দাদা দাদি খবর পেয়ে গিয়েছেন, তার মেয়ের স্বামী নির্মম ভাবে বটি দিয়ে হত্যা করেছে। এটা শুনে ওনাদের মানসিক অবস্থা কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা একবার বুঝুন। বাড়ির পাশে থাকা সেই বিলে আব্দুল হান্নান ভাইয়ের বাবা প্রথমে কিছু রিচুয়াল করেন, পরে বিলের মাঝখানে ওই জিনিসগুলো নিয়ে গভীর পানির মাঝখানে সাঁতার কেটে যান। তারপর এক ডুব দেন, পান, সুপারি, তারপরে অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো, যে সমস্ত তদবির আছে সেগুলো করে সুতার সাথে বেঁধে বিলের মাঝখানে একটা ডুব দিয়েছেন আর কি। কিছু সময় পর বিলের পানির উপর উনি ভেসে ওঠেন, তার কাজ শেষ। তার 2 মিনিট পরে পানির উপরে তার কবিরাজি করা রিচুয়াল, অর্থাৎ রিচুয়াল করা সুপারি এবং পান পাতাও ভেসে ওঠে। উনি তো ভেসে উঠেছেন, এরপরে 2 মিনিট পরে ওটাও ভেসে উঠেছে। মূলত এইভাবে করে আব্দুল হান্নান ভাইয়ের বাবা তার ফুপাকে পানির ভেতর থাকা কোনো জিনের মাধ্যমে বান মেরেছিলেন। কিভাবে পানির নিচে রিচুয়াল করে বান মেরেছিলেন তা জানা যায় নাই। তারপর বান মারার কিছু সময় পর আব্দুল হান্নান ভাইয়ের বাবার মাদ্রাসায় খবর আসে যে তার ফুপার নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে রক্ত উঠে সেও মারা গেছে। তখন আব্দুল হান্নান ভাইয়ের বাবা ফুপাদের বাড়িতে গিয়েছিলেন। ফুপাদের বাড়িতে তো গেল, গিয়ে তার বোনকে এবং বোনের স্বামীকে একই কবরস্থানে পাশাপাশি কবর ও দাফন করে উনি এসেছিলেন। মূলত তখন থেকেই গ্রামে ছড়িয়ে যায় যে আব্দুল হান্নান ভাইয়ের বাবা
আব্দুল হামিদ আলী মিয়াজি একজন কবিরাজি বিদ্যায় সিদ্ধহস্ত মানুষ, কিন্তু কোনো প্রমাণ ছাড়া মিয়াজি চাচাকে তো আর শাস্তি দিতে পারবে না আইন। এদিকে যে হত্যা করেছে তার বোনকে, তার শাস্তিও উনি নিশ্চিত করেছেন ওই দিনই, ওই সময়ে, যার কারণে হত্যাকারী সেও নিহত, আর হত্যাকারী যাকে হত্যা করেছে তারও তো আর বিচারের দরকার নাই। কাকে বিচার করবে? তাকে তো, যে হত্যা করে তাকে তো মেরেই ফেলেছে। এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা আর থানা পুলিশ ওইভাবে করার চেষ্টা করেন নাই। যাই হোক, তারপর থেকে আব্দুল হান্নান ভাইয়ের বাবা আর কখনো কারো ক্ষতি করেননি, শুধু উপকারী করে গেছেন। মূলত কেসাস করেছিলেন উনি, আর কেসাসের মাধ্যম হিসাবে উনি এই ভয়ঙ্কর বানটি মেরেছিলেন। এই ঘটনাটি আব্দুল হান্নান ভাই তার দাদা দাদির কাছ থেকে পরে জানতে পেরেছিলেন। এখন যাব আমরা অন্য ঘটনায়। আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে কেউ কখনো নাকি খারাপ মতলব নিয়ে সহজে প্রবেশ করতে পারত না। তাদের বাড়ির চারপাশে হান্নান ভাইয়ের বাবার অনুগত একটি জিন পাহারা দিত। একদিন ঘটে একটি ঘটনা, 1990 সাল আনুমানিক। তখন আব্দুল হান্নান ভাইদের বাড়িতে একটি চোর আসে চুরি করতে। সে মূলত গরু চুরি করবে। তো গরু চুরি করতে এসে চোরটি যেই গোয়াল ঘরের ভিতরে ঢুকেছে, সাথে সাথে গোয়াল ঘরের দরজাটি আটকে যায়, আর গোয়াল ঘর থেকে সে বের হতে পারছে না। গোয়াল ঘরের চারপাশে কালো অন্ধকারে নাকি ছেয়ে যায়, ঘুট ঘুটে অন্ধকার, চাঁদের আলো দেখা যাচ্ছে না। রাতের বেলা সে তো চোরটি পরক্ষণে দেখতে পায় শুধু চারদিকে একটি লম্বা বিশাল দেহী কোনো একটা কিছু ঘুর ঘুর করছে। সেটার দুটো লাল বড় বড় চোখ রয়েছে, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে এই অভাবটি গোয়াল ঘরের চতুর্দিকে এমন ভাবে ঘুরছে, সে অপেক্ষা করছে কখন এই চোরটা বের হবে, আর সাথে সাথে এটাকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। গোয়াল ঘরের চারদিকে ওই অভাবটা ঘুরছে, আর হালকা করে হাসছে। হাসির শব্দটাও বুঝতে পারছে ওই চোর। এরপর হঠাৎ করেই অদৃশ্যভাবে কোথা থেকে যেন একটা প্রচন্ড জোরে চর এসে লাগে ওই চোরের মুখে। এই চর খাওয়ার সাথে সাথে চোরটা গোয়ালঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা গরু বের করতে গিয়ে এই আব্দুল হান্নান ভাইয়ের মা দেখেন একটি চোর গোয়ালঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে বাড়ির সবাইকে ডাক দিয়ে চোরটিকে ধরে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে উত্তম মধ্যম পিটানি দিয়ে তারপর ছেড়ে দেয়। পিটানি খাওয়ার পরে সে খুলে বলে যে আসলে সে কিভাবে ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিল, মানে পুরো ঘটনাটা খুলে বলে। আব্দুল হান্নান ভাইয়ের বাবা বিয়ে করেছেন ইতোমধ্যেই। আব্দুল হান্নান ভাইয়ের বয়স সেই সময় 9 কি 10 বছর, মানে বিয়ের পরে এরকম একটা সময় আর কি ঘটনাটি ঘটে। পরে চোরটিকে যখন ছেড়ে দেয়া হয়, চোরটি মাপটাপ চায়, যার কখনো সে আসবে না, আর সে তো সব ঘটনা খুলেই বলল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওই সময় প্রেক্ষাপটে আর কি। চোরটা আর কখনো চুরি করবে না এমনও প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে বের হয়ে যায় আর কি। তো যাই হোক, আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই চোরটা নাকি অনেক দূর থেকে চুরি করতে এসেছিল। সে আসলে এই আব্দুল হান্নান ভাইদের বাড়ির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অবগত ছিল না, আর এই ঢুকেই পড়ে গেছে এক বিপদে। কোন জিনকে দিয়ে আসলে এরকম পাহারা দেয়া, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। একদিন বিকালবেলা আব্দুল হান্নান ভাইয়ের বাবা তাদের পরিবারের সবাইকে এসে বলে যে আব্দুল হামিদ আলী মিয়াজি, অর্থাৎ এই যে আব্দুল হান্নান ভাইয়ের বাবা, উনি বলেন যে আজ রাতে যদি কোনো শব্দ হয়, কেউ কিন্তু দেখতে যাবে না শব্দটা কে করলো, কেন করলো, কোথা থেকে আসলো। শব্দ যদি নাও হয়, তারপরেও কেউ ঘর থেকে বাইরে বের হবে না। আজকে রাতে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো মিয়াজি সাহেবের হাতে থাকা একটি কাককে দেখায়, তার হাতে একটা কাক ছিল, বলে আমি একে দিয়ে কাজ করাবো এর শাস্তি হিসাবে। তখন সবাই বুঝতে পারে এই কাকটি কোনো স্বাভাবিক কাক না, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু জিন হবে। কারণ কাকটি ছিল অস্বাভাবিক রকমের, একটু বড়, চোখটা লাল টকটকে, আর সাধারণ কোনো কাকের মতো তাকে দেখতে বলে মনে হচ্ছিল না। তবে এটা কাক ছিল, এতটুকু নিশ্চিত।
ওই সময় কিন্তু এই আব্দুল হান্নান ভাই বালক বয়সে পা দিয়েছেন। তো হান্নান ভাই ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন। একটু বলে রাখা ভালো, তখন ছিল ধান কাটার মৌসুম। মাঠে তখন সব ধান পেকে গেছে, এই পাকা ধান কাটা তো লাগবেই। তো ওনাদের ঘর থেকে বেরোতে তো বারণ ছিল, হান্নান ভাইয়ের বাবা নিষেধ করেছিলেন। তখন আব্দুল হান্নান ভাই তো বালক বয়সের, উনি ছিলেন চঞ্চল, আর তার বাবা যে কবিরাজি বিদ্যায় পারদর্শী, কবিরাজি কাজগুলো করবেন তাতে তো উনি অনেক আগে থেকে অবগত। আর এই সমস্ত কাজ অনেক কিছু মেনে চলতে হয়, এটাও সত্য। কিন্তু ওই দিন আব্দুল হান্নান ভাইয়ের মনে প্রচুর এক কৌতূহল সৃষ্টি হয় যে আজ রাতে যত কষ্টই হোক উনি ঘরের ভেতর থেকে হলেও দেখবেন যে এই কাকটিকে দিয়ে আসলে কি করানো হয়। উনি বুঝতে পেরেছিলেন যে এই কাকটিকে দিয়ে, এটাকে উত্তম মধ্যম পিটানি দিয়ে হয়তোবা এই ধান কাটানোর কাজ, এমনকি ধান নিয়ে এসে সেটা মাড়াই করার কাজটিও করানো হবে। এটা অতীব দুষ্টু একটা জিন ছিল, না হলে এটাকে তো এইভাবে ধরে এনে জোর করিয়ে কাজ করার কথা না। এটা উনি দেখবেন চিন্তা করেছেন। এইভাবে ভাবতে ভাবতে রাত এসে পরে এক পর্যায়ে আব্দুল হান্নান ভাইয়ের চোখে ঘুমও চলে আসে অজানা কোনো এক কারণে। সেদিন গভীর রাত্রে আবার আব্দুল হান্নান ভাইয়ের ঘুমও ভেঙে যায়। তাদের নিজেদের উঠোনে ধানের বড় বোঝা পড়ার শব্দে ধপাস ধপাস করে শব্দ হয়েছে উঠোনে, এরকম শব্দে ঘুম ভেঙে যায়। বিশেষ করে এরকম ধানের যে বোঝাগুলো, এগুলো কিন্তু মাটির উপর পড়লে একদম শব্দ হয়, ওইরকম শব্দ আর কি। আর রাতের বেলা আওয়াজটা তো একটু বেশি শোনা যাবে, এটাই স্বাভাবিক। তখনই হান্নান ভাই বিছানা থেকে লাফ দিয়ে উঠেছেন। বাড়ির সবাই কিন্তু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেদিন ছিল আসলে চাঁদনি রাত, একদম পূর্ণিমা বা এরকম কিছু, এটা আসলে ওইভাবে বলা মুশকিল, তবে চাঁদনি রাত ছিল আর কি। উনি পাটকুড়ির বেড়া কিছুটা সরিয়ে দেখার চেষ্টা করছেন যে বাইরে আসলে কি দেখা যায়। উনি তাকিয়েই দেখেন ভয়ঙ্কর জিনিস। উনি দেখতে পান যে বিশাল বড় দেহি একটা অবয়ব, তার শরীরে মনে হচ্ছে বড় বড় মোটা মোটা লোম, একদম কালো কুচকুচে একটা অবয়ব। চোখ দুটো দূর থেকে আসলে বোঝা যাচ্ছে না, তবে অনুভব করতে করা যায় আর কি, যে অবয়বের মাথার নিচে লাল লাল দুটো ছোট জায়গা রয়েছে যেখান থেকে আলোক রশ্মি বের হচ্ছে, মনে হচ্ছে এই দুটোই চোখ। বিশাল বড় বড় ধানের বোঝা নিয়ে এসে উঠোনের উপর ফেলছে। 20-30 জনের বোঝা ওই অবয়বটা একাই নিয়ে এসে ফেলছে। আর আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব পাশের ঘরের ভিতর শুয়ে আছেন। তখন হান্নান ভাইয়ের বাবা কিন্তু শুয়ে থাকলেও জেগে রয়েছেন, বুঝতে পারছেন যে অবয়বটা কাজ করছে। আর ওই অবয়বকে ঘরের ভিতর থেকে উদ্দেশ্য করে মিয়াজি সাহেব বলছেন তখন, দেখ কেমন লাগে, দ্রুত কাজ কর, আমি কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়তে বসবো। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করে ফজরের নামাজ শেষ হবে যখন, এর মধ্যে এই অবয়বটা সব কাজই মোটামুটি শেষ করে ফেলে আর কি। তাকে বলা হয়েছিল যে ফজরের নামাজ শেষ হওয়ার আগেই সব কাজ যেন সে শেষ করে, আর শেষ করে যেন আবার এই মিয়াজি সাহেবকে ডাক দেয়। এরকম আরো অনেক কাজ আছে, এটাও নাকি ওই অবয়বটাকে করতে হবে, এরকমটা বলা হয়েছিল আর কি। আর উনি এটাও বলেছিলেন যে আমাদের পরিবারের ক্ষতি করার মতলব করছিলি না, তোর এত বড় সাহস, এটা তো শাস্তি। সারা জীবন তুই আমাদের পরিবারের গোলামি করবি, আমি আমার পরে যারা আসবে, আমার নাতিপুতিরা আসবে, তাদের প্রত্যেকেরই গোলামি করবি, তোর কোনো ক্ষমা নাই। তো এই ধরনের কথা কিন্তু মিয়াজি সাহেব বলছিলেন। হান্নান ভাই কিন্তু ঘরের ভেতর থেকে উনি সেটাও শুনতে পাচ্ছিলেন। আর ওই অবয়বটা কি খুব চিকন সুরে, নাকি নাকি করুণ সুরে, কেউ কান্নাকাটি করলে কথা বলে যেরকম শোনা যায়, ওইভাবে অনুতপ্ত হয়ে কাঁদো কাঁদো ভাবে বলছে কিছু একটা কথা, আমারে ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমি আগে জানলে কখনোই আপনার বাড়ির ধারের কাছে আসতাম না, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে পছন্দ করেন, আপনি তো জানেন। তার কথা শুনে বোঝা যাচ্ছে এই অবয়বটা খুবই চতুর প্রকৃতির। এখন আল্লাহ তাআলার ক্ষমাশীলতার উদাহরণ টানছে সে। এদিকে মিয়াজি সাহেব তো জানেন যে এদের মতলবটা কি, কোনোভাবেই তো মিয়াজি সাহেবের মন গলাতে পারছে না ওই অবয়বটা।
আর মিয়াজি সাহেবও যে প্রচন্ড পরিমাণে ওই অবয়বটার প্রতি ক্ষিপ্ত এটাও বোঝা যাচ্ছিল। নিশ্চয়ই সাধারণ কোনো অপরাধের কারণে, শুধু বাড়িতে সে এসে ক্ষতি করবে এটা না, আরো অন্য কারণও থাকতে পারে, তা নাহলে তো এত ক্ষিপ্ত হওয়ার কথা না। তো এরকম কথা শোনার পর আব্দুল হান্নান ভাই প্রথম দিকে ভয় পেল, পরবর্তীতে অবয়বের কাকুতি মিনতি দেখে সাহস বেড়ে যায় তার। মনে মনে ভাবতে থাকে এভাবে একটি জিন অনুনয় বিনয় করছে, আসলে ঘটনাটা কি। এইভাবে আব্দুল হান্নান ভাই ভাবছেন আর ওই অবয়বের কাজ করা দেখছেন ঘরের ভিতর থেকে ফাঁকা দিয়ে। একটা পর্যায়ে আব্দুল হান্নান ভাই দেখতে পান যে আস্তে আস্তে ওনাদের উঠান ভর্তি, ওনাদের 5 বিঘা, এই 5 বিঘা ফসলের সব ধান কেটে এনে জমা করেছে ওই অবয়বটা। রাত তখন বাজবে আনুমানিক 2টার মতো আর কি। এদিকে হান্নান ভাইয়ের বাবা এশার নামাজ আদায় করে ওই জিনটাকে কাজের জন্য ছেড়ে দিয়েছিল। তারপর তো সে কাজ করেছে, এখন আবার বলতেছে যে ওই অবয়বটা বলতেছে আর কি, হুজুর এখন আমাকে ছেড়ে দেন, সব ধান কেটে আমি নিজে আনছি। আর একটা বিষয় জানিয়ে রাখি, ওই অবয়বটি আসলে কি দিয়ে কিভাবে ধান কেটেছিল এটা কিন্তু বোঝা যায় নাই, সে তার মতো করে কেটে নিয়েছে আর কি। ওদিকে হান্নান ভাইয়ের বাবা আবারও বলছেন সমস্ত ধানগুলো এখন একা একা মারাই করবি আর ঝাড়বি, তারপর আমাদের গোলা ভরে রাখবি, আর তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে যেন আমি দেখি সব কাজ হয়েছে। আর ফজরের নামাজ পড়ার পর তুই আমার সাথে দেখা করবি। যা এখন কাজ কর, কথা বলে সময় নষ্ট করিস না, কথা বলে কোনো লাভ হবে না। অভাবটা বুঝতে পারে কথা বলে কোনো লাভ হবে না, বাধ্য লোকের মতো সব ধান একাই একটি গাছের গুড়ির উপরে পিটাতে থাকে এবং ছাড়তে থাকে। আর এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে মনে সুযোগ খুঁজছে যে কখন আব্দুল হান্নান ভাইয়ের বাবার একটা ক্ষতি করা যায়। কিন্তু তার শত চেষ্টাও ব্যর্থ হলো। কারণ হচ্ছে এই মিয়াজি সাহেবের অনুগত বেশ কয়েকটা জিন ওই অভাবটাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল আর কি আশেপাশে। বুঝতে পেরেছিল যে এগুলো আশেপাশেই আছে, একটু এদিক ওদিক করলেই এগুলো এসে একদম মৌমাছির মতো চেপে ধরবে। এটা অবশ্য হান্নান ভাই পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনার বাবার কাছ থেকে। তো অবশেষে এইভাবে করতে করতে সমস্ত ধান ঝাড়া হয়ে যায়, মারাই করা হয়ে যায়। উঠোনের পাশের একটা গোলা ছিল, সেই গোলার মধ্যেও ধানগুলো রাখা হয়। অভাবটি যখন সব কাজ শেষ করে, সব কাজ শেষ করার পর দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, হুজুর এইবারের মতো আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় চলে যাই, আমাকে মুক্ত করে দেন। এদিকে হান্নান ভাই কিন্তু যখন পুনরায় এই শব্দটা শুনেছেন, উনি কিন্তু ঘুমান নাই, তখন আবার ওই দরজার দিকে আস্তে আস্তে যাচ্ছেন, দেখি কি হয়। তো উনি চিন্তা করলেন থাক আমি কান পেতেই শুনি, দরজা খোলার দরকার নেই। উনি কান পেতে শোনার চেষ্টা করছেন এবার। তো হান্নান ভাইয়ের বাবা ঘরের ভেতর থেকে আবার বলছেন, তোকে তো আমি এত সহজে ছাড়বো না রে, তুই এখন আমার এই ঘরের পেছনে যা, গিয়ে দেখ 2টা বাগান আছে, এখনই গিয়ে ওই বাগানগুলো পরিষ্কার কর, কোনোভাবেই যেন কোনো ঝোপঝাড় বা জঙ্গল না থাকে। আর ফজরের নামাজ পড়ার পরে তুই আমার সাথে দেখা করবি। আমি তো বলেই দিছি, আবার বারবার এসে আমাকে কেন বিরক্ত করতেছিস, যা। হান্নান ভাইয়ের বাবার তো কবিরাজ ছিলেন, উনিও কিন্তু অনেক চালাকচতুর ছিলেন, এই অবয়বের কথায় গলে যাওয়ার মতো মানুষ সে না। হান্নান ভাইয়ের বাবা কিন্তু জানতো যতই পাহারাদার জিন থাকুক না কেন, এই পিশাচ অবয়ব সুযোগ পেলে হান্নান ভাইয়ের বাবাকে মেরে ফেলতে এক বিন্দু চিন্তা করবেন না। এই জিনটা ছিল পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন। এই জন্য মূলত ঘরের ভেতর থেকে অবয়বকে দিয়ে কাজ করানো হচ্ছিল। উনি কিন্তু বাইরে বের হন নাই, বাইরে বের হলে কোন একটা সময় তার উপর আক্রমণ হলেও হতে পারত, হয়তোবা সে এমন ভাবে কালো জাদু করার প্র্যাকটিস শুরু করে দিতে পারে, মিয়াজি সাহেব অর্থাৎ হান্নান ভাইয়ের বাবা উনি বুঝতেও পারবেন না যে এরকম হচ্ছে, যেহেতু সে অত্যন্ত শক্তিশালী ছিল। এই জন্য উনি ঘরের ভেতর থেকেই ওই অবয়বকে দিয়ে কাজ করাচ্ছিল। আর বিশেষ এক মায়াজালে ওই অবয়বটা বন্দীও ছিল। এই মায়াজালটা না কাটলে চাইলেও কাজ বাদ দিয়ে সে যেতে পারবে না। কি আর করা, ওই অবয়বটা তাই করে। তার 3টা কি 3:30টার ভিতর বাগানের কাজ, ধান কাটা,
মারা, এগুলো সব কাজ মানে কমপ্লিট করে ফেলেছে। পরের দিন সকালবেলা আব্দুল হান্নান ভাই সবার অন্যান্যরা দেখতে পেয়েছেন যে গোলা ভর্তি ধান, উঠোনের এক পাশে খড়গুলো পড়ে আছে, আর বাড়ির পেছনে সব বন জঙ্গল সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, কোথাও কোনো ঝোপঝাড় নাই, শুধু বড় বড় গাছগুলো রয়েছে। এবার আমরা যাব আর একটা টুইস্টে। এই অবয়বকে হান্নান ভাইয়ের বাবা কিভাবে বন্দি করলেন এবং ওই অবয়বটি কি অন্যায় করেছিল। আব্দুল হান্নান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি 90 দশকের একটু আগে। তো ওনার বাবা তো কবিরাজি তো করেন, মাঝে মাঝে নাকি গাড়িও চালাতেন। একদিন গাড়ি চালিয়ে ওনার বাবা ওনাদের বাড়িতে এসে ওনার বড় চাচার সঙ্গে, মানে হান্নান ভাইয়ের বড় চাচার সঙ্গে কথা বলতে থাকেন। তো উনি বলছেন যে বড় ভাই, আজ রাতে আমরা দুজন মাছ ধরতে যাব আমাদের খালে। মাঝে মধ্যে দুজনে মাছ ধরতে তো ওনারা যেতেনি, আমরা তো আগেই বলেছি। তো বড় চাচা বলেন যে যদি আমাদের মধ্যে কেউ আগে ওঠে সেই ডাক দেবে, অর্থাৎ যে আগে উঠবে সে আর একজনকে ডাক দিবে, এরকমটাই কথা হয়েছিল। তো একজন আর একজনকে ডাক দিবে, এটা তো স্বাভাবিক বিষয়। তখন দুইজন মিলে মাছ ধরতে যাবেন ওই খালে। এদিকে ঘটে আর একটা ঘটনা। একটি পিশাচ জিন হান্নান ভাইয়ের বাবা এবং বড় চাচার কথা কোনোভাবে শুনে ফেলে ওনাদের বাড়ির সামনে দিয়ে চলাচলের সময়। সেদিন রাত হলো, ঠিক সেদিন রাত্রে হান্নান ভাইয়ের বাবা ওয়াশরুমে যাবার জন্য ঘর থেকে বের হয়েছেন। রাত তখন 2টা বাজবে আনুমানিক। ওনাদের ঘর, হান্নান ভাইদের ঘর এবং হান্নান ভাইদের বড় চাচার ঘর পাশাপাশি রয়েছে। তো ওনাদের যে ঘরটা, অর্থাৎ ওনার বাবার ঘর থেকে যখন ওনার বাবা বের হয়েছেন তখন দেখা যাচ্ছে ওনার বড় চাচার ঘরের দরজাটা খোলা রয়েছে, এটা উনি দেখছেন। তো ওনার বাবা প্রথমে দেখতে অবাকই হন, কি ব্যাপার, এত রাত্রে আমার বড় ভাইয়ের ঘরের দরজা খোলা কেন? আর খোলা তাতে কোনো সমস্যা নাই, কথা তো ছিল যে আগে ডাক দেবে, তা আমাকে তো ডাকও দিল না মাছ ধরার জন্য, তখন তো এরকমটা হয় না। তো ওনার বাবা এগিয়ে গিয়েছেন ওনার বড় চাচার ঘরের সামনে। তো গিয়ে চাচিকে ডাক দিচ্ছেন ওনার বাবা, তো বড় ভাবি, এত রাত্রে আপনাদের ঘরের দরজা খোলা কেন? বড় ভাই কোথায়? আমাকে না ডাকার কথা। তখন চাচি একটু অবাক হয়ে বললেন যে, হে কি রে হামিদ আলী, তুই তোর বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাস নাই? এই কথা যখন উনি শুনেছেন, বলে যে কি বলেন বড় ভাবি, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে তো ডাকার কথা ছিল যদি উনি আগে ওঠে, আর আমি আগে উঠলে ওনাকে ডাকার কথা, আমি এসে দেখি দরজা খোলা। তখন তো এই কথা শুনে চাচি খুব বিচলিত হয়ে যান। উনি বলেন যে কি বলিস, এরকম তো হওয়ার কথা না, তুই না আধা ঘন্টা আগে তোর ভাইরে ডাক দিয়ে নিয়ে চলে গেলি মাছ ধরার জন্য। তখন তো হান্নান ভাইয়ের বাবা বুঝে ফেলেছেন যে সর্বনাশ, এইটা তো এই মেসো পিশাচের পাল্লায় পড়ে গেছে বলে মনে হচ্ছে। কারণ এরকমটা হয়, কিন্তু দুইজনের মধ্যে কথা হয়েছে যে মাছ ধরতে যাবে, এই কথা যদি কোনো জিন শুনে ফেলে, এই জিনটা ওরকম নিশি ডাক দিয়ে নিয়ে চলে যায়। তখন এই হান্নান ভাইয়ের বাবা উনি ওনার বড় ভাবি অর্থাৎ হান্নান ভাইয়ের বড় চাচিকে জিজ্ঞেস করেন যে কোন দিকে গেছে, আপনি কি একটু আইডিয়া করতে পারবেন? তখন বড় চাচি বলেন যে দক্ষিণ দিকে যেতে দেখেছি। সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা উঠানের উপর এসে দোয়া দুরুদ পড়ে একটা কুণ্ডলী আঁকেন, এটাকে রাম কুণ্ডলী বলে থাকে আর কি অনেকেই। তো উঠানের উপর নিজের গোড়ালি দিয়ে মেরেছেন একটা গুতা। এইভাবে মূলত বাড়ির চারপাশ উনি বন্ধ করে দিয়েছেন, যাতে করে ওই অবয়বটি চলে যেতে না পারে। ওই অবয়বটি আটকে যায় নাকি রাম কুণ্ডলীর মাধ্যমে। সাথে সাথে একটা দৌড় দিয়েছেন উনি খালের দিকে। ওই সময় খালে ছিল অল্প পানি। ওনার বাবা গিয়ে দেখতে পান এক অদ্ভুত জিনিস। হান্নান ভাইয়ের বড় চাচার সেই পিশাচ জিনটা দুই পাশে দুটো রশি, মাঝে বলম বলা হয় আর কি ওনাদের এলাকায়, বলম বাঁধা, ওনাদের খালের পানি সেচছে। জিনের সাথে পানি সেচে কি আর বড় চাচা পারেন? এদিকে বড় চাচা পানি সেচতে সেচতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে। হান্নান ভাইয়ের বাবা যদি আর একটু দেরি করতেন, তখন
ওই অবয়বটা বড় চাচাকে ক্লান্ত করে খালের মধ্যে তার মাথা গেড়ে মেরে ফেলত। মূলত তাকে ক্লান্ত করে ফেলছিল, যাতে করে ধস্তাধস্তিতে সে কখনোই না পারে। সে যতই শক্তিশালী হোক, এই মেছোজিন হিসাবে বা নিশি ডাক দিয়ে যদি কাউকে নিয়ে যাওয়া হয়, তখন যদি কাউকে ক্লান্ত না করে ফেলা হয় তাহলে মারাটা একটু কঠিন হয়ে যায়। তো ক্লান্ত করছিল, হয়তো সে বলছিল যে আসেন আমরা একটু পানি সেচি, উনিও বুঝতে পারে নাই, উনি শুরু করেছে। তখন তো এই ঘটনা। আর মূলত ওইখানে রামকুণ্ডলী করেছেন বাড়িতে, উঠোনে, সেটা দিয়েই এত দূরে থাকা ওই পিশাচটাকে উনি আটকে ফেলেছেন। এখানে ঘটে আবার এক অদ্ভুত ঘটনা। হান্নান ভাইয়ের বাবাকে দেখা মাত্রই বড় চাচা অজ্ঞান হয়ে যান খালের পাশে। বড় চাচা চিন্তা করছেন যে কি ব্যাপার, এ আবার কোত্থেকে আসলো, এতক্ষণ কার সাথে আমি এই পানি সেচছি, হয়তো এই চিন্তা করে উনি অজ্ঞান হয়ে গেছেন। একই সাথে একই মানুষের দুটো চেহারা দেখে মানুষ ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আর ওই অবয়বটা কিন্তু তখনও ওরকমই ছিল। তখন এই হান্নান ভাইয়ের বাবা গিয়ে ওই অবয়বটাকে বলতেছেন, নে নে কাজ কর, পানি সেচ, দেখি তুই কত সেচতে পারিস। আমার ভাইকে নিয়ে আসছিলি না, সেচ সেচ, পানি সেচ, তোর কাজে সাহায্য করবো আমি, নে আমি একটু ধরি, যেটা তুই আমার বড় ভাইকে দিয়ে করাচ্ছিলি, এবার তুই কর, তোর কাজে আমি সাহায্য করি। এইদিকে ওই পিশাচ জিনটা কিন্তু বুঝে গেছে যে ঘটনা যা ঘটার ঘটে গেছে। সে এখন ওখান থেকে নড়তেও পারছে না, যেতেও পারছে না, আগাতেও পারছে না, হান্নান ভাইয়ের বাবার দিকেও যে এগিয়ে এসে তাকে আক্রমণ করতে হবে সেটাও পারছে না। সে বুঝে ফেলছে যে ঘটনাটা কি হয়েছে। তখন ওই বাবাটা বলে যে আমারে ছেড়ে দে রে, আমি চলে যাই, আমার অন্যায় হয়ে গেছে রে। এদিকে ফজরের আজানের সময় হয়ে গেছে। দূরের কোন একটা মসজিদের মাইকে একটি টোকা দিয়েছে। অনেক সময় আজানের আগে মসজিদ সাহেব মাইক্রোফোন টেস্ট করার জন্য কখনো টোকা দেয়, ফু দেয়, ওরকম টোকা দিয়েছে, একটা দুটো টোকা দিয়েছে মাত্র, মানে আজান দেবে, আল্লাহু আকবার বলবে। এখন ওই জিনটা তখন আবার হান্নান ভাই বাবাকে বলতে থাকে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, এমন কাজ আমি আর করতাম না। মূলত আপনাদের দুই ভাইয়ের মধ্যে কথোপকথন আমি শুনে ফেলেছিলাম। তখন আপনাদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, মাছ ধরার কথা আমি শুনি, তখন আপনাদের ক্ষতি করতে চেয়েছিলাম। এখন এসে দেখি উল্টোটা, আপনি এত বড় মাপের একজন কবিরাজ, আমার তো আগে জানা ছিল না, আমাকে ছেড়ে দেন। তো ভুল স্বীকার করে জিনটা অনেক চেষ্টা করছে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারছে না। ওই মুহূর্তে সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব কাছে গিয়ে ওই জিনটার চুলের মুঠা খপ করে ধরে বসছেন। এদিকে ফজর আজান দেওয়া শুরু হয়ে গেছে মসজিদ থেকে। অবাক করা বিষয়, ওই জিনটার চুলের মুঠা ধরার সাথে সাথে আজানের পর ওই জিনটা কাকে রূপান্তরিত হয়। এরপর ওনার বাবা ওই জিনরূপী কাকটিকে ধরে নিয়ে এসে বাড়িতে হাজির হন। এদিকে বড় চাচাকেও নিয়ে আসা হয়। তখন মূলত উনি বলেছিলেন যে এটাকে দেখো তো, কিছু বুঝতে পারো কিনা। এখন সবাই তো কাক ছাড়া এটাকে কিছুই দেখে না, তবে হ্যাঁ আকারে তো বড় ছিল, অন্যরকম ছিল, চোখ দুটো লাল ছিল। তখন ওনার বাবা বলেছিলেন যে এটা হচ্ছে একটা দুষ্টু পিশাচ জিন। এই জিনিসটাই আমার বড় ভাই রে মারার জন্য আজকে নিয়ে গেছিল। আল্লাহর ইচ্ছায় বুঝতে পেরেছিলাম। উপস্থিত কেউ তো বিশ্বাসই করতে চাচ্ছিল না এরকম দিনের বেলা তারা জিন দেখছে কাকের সুরতে। তখন উনি বলেছেন যে একে নিয়ে রাতের বেলা আমার অনেক কাজ আছে, তখন বুঝতে পারবা যে এই জিনিসটা আসলে কি। এখন তো বুঝতে পারতেছ না, অনেকে বিশ্বাস করতে চাচ্ছ না হয়তোবা। লোকজন কিন্তু যারা বাড়িতে ছিলেন তারা কিন্তু কেউ কেউ ওই কাকের চোখটা দেখেই ভয় পেয়েছিলেন, যে কাকের চোখ ওনারা যেরকম দেখেন এটা ওই রকম ছিল না, ভিন্ন রকমের চোখ। তো ওই জিনটাকে দিয়েই মূলত এই যে সব সাফ সাফালির কাজ, ধান কাটার কাজ, এই কাজগুলো করানো হয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই দুষ্টু পিশাচ জিনটাকে একটি কাচের বোতলে উনি প্রথমে ঢুকান।
এরপর কখনো কখনো আবার বের করেন। কাজ তো করতে রাজি হয় না, তারপরও তার অপরাধের শাস্তি স্বরূপ জোর করে কাজ করান, আবার বোতলের মধ্যে ঢোকান। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কঠিন কাজগুলো তাকে দিয়ে করিয়েছিলেন। তবে এখানে একটা বিষয় যেটা হান্নান ভাই বলেছেন, ওই জিনটাকে যখন কাচের বোতলে ঢোকানো হতো তখন ওই বোতলের ভিতরে একটা কালো ধোয়ার মতো দেখা যেত। ওই বোতলটা কিন্তু কোনো কালো কাচের না, সাধারণ যে কাচ হয় ট্রান্সপারেন্ট, যেটার ভিতরে আমরা দেখতে পাই যে কাচের বোতলের মধ্যে কি আছে, এরকম কিন্তু দেখা যেত। আর ওই জিনটা ঢোকার সাথে সাথে কালো আকার ধারণ করত, একটা ধোয়া, মনে হতো যে ওই কাচের বোতলের মধ্যে একটা ধোয়া নড়াচড়া করছে, এমনটা মনে হতো। তো এইভাবে বিভিন্ন সময় নাকি বের করেছে, ঢুকিয়েছে, কাজ করিয়েছে, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো যাই হোক, ওই পিশাচ জিনটা তার অপরাধের কাফফারা স্বরূপ কাজগুলো করতে রাজি হয়েছিল। তবে মুক্তি যে দিবেন এই বিষয়টা হয়তোবা ওনার বাবা হিডেন রেখেছিলেন, যে আসলে কি করবেন না করবেন। কথা শুনতে হবে, কথা না শুনলে সারা জীবনই বন্দী করে রাখবেন, এমনটাই বলেছিলেন। যাই হোক, পরবর্তী একটা পর্যায়ে ওই পিশাচ জিনটিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ তো করানো হয়েছেই। ওই জিনটা যখন দেখা করে, সর্বশেষ যে দেখাটা করে, দেখা করার পর তখন বলেছে যে ওনাদের উঠোনের উপর যে তাল গাছটি রয়েছে, ঘরের পেছনের যে দুটো তাল গাছ, ওইটা না, উঠোনের উপর যে তাল গাছ রয়েছে, তখন ওনার বাবা বলেছিলেন যে এই তাল গাছটার সাথে তোকে বন্দি করে রাখলাম চিরদিনের জন্য। তুই প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা রাত্রে সাপ রূপ ধারণ করে আমাদের বাড়ির সামনে বিলের ভেতরে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে আসতে পারবি, কিন্তু আমাদের ইচ্ছা ছাড়া চলে যেতে পারবি না কখনো। আমি এমন কাজ করে রেখেছি। আমাদের পরিবারের কাউকে, অর্থাৎ আমাদের রক্তের সম্পর্কে যারা আছে, কাউকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবি না। আর আমাদের বাড়ি পাহারা দিবি সবসময়। দেখবি কোনো চোর, কোনো অপরিচিত ব্যক্তিকে কোনোভাবেই যেন আমাদের বাড়িতে ঢোকার সুযোগ করে দিবি না। খারাপ মতলব নিয়ে আসলে তুই বুঝতে পারবি। প্রথমে দেখবি যে তার মতলব কি, যদি ভালো হয় কিছু করবি না, আর যদি খারাপ হয় তাহলে তুই ভয় দেখাবি। কথাগুলো শোনার পর জিনটা আবার কাকুতি মিনতি করতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, আমাকে আর আটকে দেখেন না। আপনি তো আমাকে সাজা দিয়েছেন, আমি তো আপনার কথা মতো কাজ করে দিয়েছি, এমন কাজ আর কখনো করব না। কিন্তু হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। ওনার বাবা জানতেন এই খারাপ পিশাচ জিনটিকে একবার যদি উনি দয়া করে মুক্ত করে দেন, এই পরিবারের কাউকে এ জীবিত রাখবে না। হয়তোবা এখন ভয়ে ভয়ে কিছু না করতে পারলেও ওনার ইন্তেকালের পর এই বংশটা নির্বংশ করে দেবে। এজন্যই মূলত উনি কখনোই এই পিশাচ জিনটিকে আর মুক্তি দেন নাই। এখনো ওনাদের উঠানের উপর যে তাল গাছটি রয়েছে, সেই তাল গাছে বাধা রয়েছে ওই পিশাচ জিনটা। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে একটা সাপের রূপ ধারণ করে ওই বিলের দিকে চলে যায়, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সে তার মতো করে যে খাওয়া দাওয়া করার দরকার করে চলে আসে। কোনো মানুষের ক্ষতি সে করতে পারে না। মূলত ওনাদের বাড়িতে গরু চোর যখন এসেছিল তখন এই জিনটি ওই চোরটাকে ভয় দেখেছিল, একটা পরে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব মারা যান 1999 সালে। ওনার বাবা মৃত্যুর পূর্বে ওনার সাথে থাকা সকল ভালো জিনগুলোকে মুক্ত করে দিয়েছিলেন। তাদের যেই চুক্তি ছিল, কিছু ক্ষেত্রে চুক্তি দ্বারা আবদ্ধ ছিল তারা, কিছু ক্ষেত্রে এমনিতেই তারা আসতো, সকলকে মুক্তি করে দিয়েছিলেন। তাদের সাথে কথা বলেছিলেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা তার প্রতি, তাকেও যেন তারা ক্ষমা করে দেন। জিনরাও ক্ষমা চেয়েছিল যদি তাদের কোনো আচরণে উনি মনে কষ্ট পেয়ে থাকেন, উনি যেন ক্ষমা করে দেন। এভাবেই মৃত্যুর পূর্বে একে অন্যের সাথে মত বিনিময় করে উভয়ে ক্ষমা চেয়ে উভয়ের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই জিনটা এখনো বন্দী রয়েছে।
এই হান্নান ভাই জানিয়েছেন যে ওনার বাবা মারা যাওয়ার পর ওই তাল গাছটি কাটার ওনার চেষ্টা করেছিলেন, কিন্তু কাটতে পারেন নাই। এমনকি দেখা গেছে কোনো কুড়াল দিয়ে ওই গাছটিকে কাটতে বা কোপ দিতে গেলে কুড়ালটি নাকি ব্যাক করে ফেরত আসতো। মনে হচ্ছে কেউ ওই কুড়ালটিকে ধাক্কা দিয়ে আবার ফিরিয়ে দিচ্ছে। তো এখনো রয়েছে গাছটা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? এখনো কিন্তু বন্দী রয়েছে ওই জিনটা, এখনো ওই পরিবারের সুরক্ষা সে দিয়ে যাচ্ছে, যদিও বা অনিচ্ছায়, তবু দিয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হতেই পারে যে এই জিনিসটাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এই চিন্তা করে হয়তো উনি কাজটি করেন নাই। আর হান্নান ভাইয়ের ফুপু, যাকে একদম তুচ্ছ বিষয়ে বটি দিয়ে কোপ দিয়ে মাথাটা আলাদা করে দেওয়া হলো,